আজকে স্থির তড়িৎ সংক্রান্ত বিভিন্ন ঘটনা খেয়াল করে নিচ্ছি। পরীক্ষার আগে স্থির তড়িৎটা একবার পুরোটা ঝালিয়ে নিচ্ছি, যাতে পরীক্ষার আগে খুব কম সময়ে টোটালটা জানা হয়ে যায়। এরপর তোমরা এরা শোনার পর, দেখার পর জাস্ট নিজেদের মতন প্রিপারেশন নেবে, দেখবে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে। সেই ভাবনা চিন্তা নিয়েই সংক্ষেপে তোমাদের পরপর বিষয়গুলো একটু আলোচনা করে দিচ্ছি। সেরকমই বিষয় পরপর বলছি। যেমন আমরা জানি ইলেকট্রনের আধানের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রন ঋণাত্মক ধর্মী, তাই মাইনাস। এই প্রসঙ্গে আমরা জেনে নিই, ওই যে কুলম্ব বলছি, কুলম্বটা হচ্ছে আধানের এসআই একক, আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইএসইউ। আমরা জানি যে কোনো বস্তুর আধানের পরিমাণ কিন্তু ইলেকট্রনের আধানের গুণিতক হয়, তাই লেখা হয়েছে কিউ ইকুয়াল টু ±ne। ঠিক আছে, এখান থেকে আমরা কি ধরনের অঙ্ক বা কোন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি সেটা একটু খেয়াল করনি। অনেক সময় বলে দিতে পারে যে বস্তুটির আধান প্লাস এত, তো সেটা করতে গিয়ে কতগুলি ইলেকট্রন সেখান থেকে বর্জন করা হয়েছে। তাহলে জাস্ট যে আধানের মানটা বলে দিয়েছে, ইলেকট্রনের আধানের মান দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বুঝে নিতে হবে কত ইলেকট্রন বর্জন করা হয়েছে। এবার একইভাবে যদি ঋণাত্মক বলে দেয় মাইনাস এত আধান, তাহলে ইলেকট্রন দেওয়া হয়েছে বস্তুটাতে, তাতেও সেই সংখ্যা বের করতে গেলে ইলেকট্রন আধানের মান দিয়ে ভাগ করে দেবো। আবার এখান থেকে অনেক সময় বলতে পারে যে পজিটিভ বা নেগেটিভ করতে গিয়ে বস্তুটার ভর কত বেড়েছে বা কমেছে। যদি বস্তুকে আমরা পজিটিভ করি, মানে ইলেকট্রন বের করে নিয়েছি, তাহলে ইলেকট্রনের বের করতে গিয়ে ভরের ঘাটতি ঘটেছে, অর্থাৎ ভরের হ্রাস হয়েছে। সেখানে ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করে দেবো। ইলেকট্রনের ভরের মান হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। একই ভাবনা চিন্তা নিয়ে ভর কত কমলো বাড়লো বের করতে গেলে ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করে দেবো। মানে ভাগ করে দেবো বলতে টোটাল ভর যদি বলে দেয় আবার যে এত ভর কমলো, তাহলে ভর দিয়ে ভাগ করব। কিন্তু যদি বলে দেয় যে কত ভর কমলো, তাহলে যটা ইলেকট্রন বের করেছে সেই ইলেকট্রনের সংখ্যাকে এক একটা ইলেকট্রনের ভর দিয়ে গুণ করব, তাহলে মোট কত ভর কমছে বা বাড়ছে পেয়ে যাব। ঠিক আছে, বেশ। এরপর আমরা কিউ ইকুয়াল টু আইটি জানি। আমরা যেহেতু আই ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়, সেখান থেকে বলতে পারি কিউ ইকুয়াল টু আইটি। এখান থেকে আমরা কুলম্ব ইকুয়াল টু বলতে পারি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, বা অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম্ব বাই সেকেন্ড। এককের পারস্পরিক সম্পর্ক চিন্তা করতে পারি, অর্থাৎ আধানের মাত্রা হয়ে যাচ্ছে এখান থেকে আইটি। ঠিক আছে, বেশ। স্থির তড়িৎ সংক্রান্ত আমরা কুলম্বের সূত্র জানি, যেখানে আমরা জানি দুটোই পজিটিভ হলেও বিকর্ষণ, দুটো নেগেটিভ হলেও বিকর্ষণ। আর যদি দুটো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে আকর্ষণ হয়। অর্থাৎ এখানে সংক্ষেপে যেটা আমরা জানি, সমধর্মী হলে বিকর্ষণ, বিপরীত ধর্মী হলে আকর্ষণ। ঠিক আছে, বেশ। এই সময় কিন্তু খেয়াল রাখার কথা, কিছু কিছু ঘটনা আমরা জেনেছিলাম, সেগুলো একটু খেয়াল করে নেবে। আবেশ বলে জেনেছিলাম, সেখানে কিন্তু একটা তড়িৎগ্রস্ত বস্তু নিস্তড়িৎ বস্তুকেও আকর্ষণ করে, কারণ নিস্তড়িৎ বস্তুর মধ্যে আবেশ ঘটিয়ে কাছের প্রান্তে বিপরীত মেরু ও দূর প্রান্তে সমমেরু তৈরি হয়, সেই কারণে আকর্ষণ হয়। ঠিক আছে, বেশ। গাণিতিক রূপটা জানি আমরা, Q1 Q2 যদি r দূরত্বে থাকে, তাহলে জানি আমরা ফোর্সের ভ্যালুটা আধানের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, এবং সেক্ষেত্রে সমান করতে গেলে k' Q1 Q2 r²। k' মাধ্যমের উপর নির্ভর করে। এবার সেই k' মানটা কখনো 1/4πε লেখা হয় এসআই পদ্ধতিতে, কখনো আবার যদি কোনো মাধ্যম হয়, এটা শূন্য মাধ্যমে, আর যদি কোনো মাধ্যম হয় তাহলে 1/4πk∈0 Q1 Q2 r², এগুলো সবই এসআই কিন্তু। আবার 1/4πε লেখা যেতে পারে, সেটা হচ্ছে k∈0 এপসিলন। এপসিলনটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এপসিলন হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা। অ্যাকচুয়ালি ε/ε হচ্ছে কে, তাহলে k∈0 ঠিক আছে। আবার যদি সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যম হয়, তাহলে জাস্ট F = Q1 Q2 r² হয়ে যাবে। আবার যদি এসআই হয়ে যায়, যদি কোনো মাধ্যমে হয়, তাহলে F = 1/k × Q1 Q2 r²। ঠিক আছে, 4πε থাকবে না। আবার এখানে এটাও খেয়াল রাখার কথা, 1/4πε একটা ভ্যালু আছে, যেটা 9 × 10⁹। ঠিক আছে, ভ্যালুটা খেয়াল রাখার কথা। বেশ, কতগুলো টুকিটাকি বিষয় দেখে নিচ্ছি। যেমন বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হয়,
আর 4টে কৌণিক বিন্দুতে একই আধান থাকে, তাহলে কিন্তু যদি আমরা কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে একটা ক্যাপিটাল কিউ আধান রাখি, তো ক্যাপিটাল কিউ আধানটা কিন্তু লব্ধি বল কোনো অনুভব করবে না, অর্থাৎ লব্ধি বল 0 হবে। তার কারণ ক্যাপিটাল কিউ থেকে সবকটা আধানেরই দূরত্ব সেম আছে এবং বিপরীত দিক আছে একটার সঙ্গে, তাই লব্ধি বল 0 হয়ে যাবে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা খেয়াল করতে পারি একই ব্যাপার, সেটা হচ্ছে দুটো কৌণিক বিন্দুতে প্লাস কিউ আধান রয়েছে দেখছি, আর কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে ক্যাপিটাল কিউ আধান রয়েছে। তাহলে সেখান থেকে কর্ণের দৈর্ঘ্য হয় a√2, তো তার অর্ধেক হবে a√2/2 মানে a/√2। তাহলে বলটা হয়ে যাবে একটার জন্য বল হয়ে যাবে k' ইন্টু কিউ/r² বলতে a/√2 তার স্কোয়ার, তার মানে 2q/a² হয়ে যাবে, মানে 2q/a²। এবার যেহেতু দুটো বল আর মধ্যবর্তী কোণটা 90, তাই আমরা জানি √2 হয়ে যাবে একটা, তাহলে k' 2√2q/a²। ঠিক আছে, এই ধরনের টুকিটাকি অনেক অঙ্কই করেছে হবে, দেখে নেবে ব্যাপারগুলো। বেশ, = তড়িৎক্ষেত্র প্রাবল্য। তড়িৎক্ষেত্র বলতে কোনো আধান আশপাশে একটা ক্ষেত্র তৈরি করে যেখানে অন্য কোনো আধান বা তড়িৎগ্রস্ত বস্তু বল অনুভব করে, তখন আমরা বলি এই তড়িৎগ্রস্ত বস্তুটা আশপাশে একটা তড়িৎক্ষেত্র তৈরি করেছে। তো সেই তড়িৎক্ষেত্র প্রাবল্য বলে একটা ব্যাপার আছে, আমরা জানি। তড়িৎক্ষেত্র প্রাবল্য বের করতে হলে কী করতে হয়, কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হলে সেখানে আমরা একক একটা ধনাত্মক আধান রাখি, আর সেটা যে পরিমাণ বল আর যেদিকে বল অনুভব করে সেটাই তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক। একক আধান আর পজিটিভ কিন্তু খেয়াল রাখার বিষয়, একক ধনাত্মক আধান, ওই একক ধনাত্মক আধানটাকে পরীক্ষক আধান বলে। আর যে তড়িৎক্ষেত্রটা তৈরি করেছে, যার ফলে আশপাশে তড়িৎক্ষেত্র তৈরি হয়েছে, সেটা হচ্ছে উৎস আধান। অর্থাৎ পরীক্ষক আধান কিন্তু সবসময় একক ধনাত্মক আধান হবে। তো তড়িৎক্ষেত্র প্রাবল্য = বল বাই আধান, সেই জন্য একক আধানের উপর ক্রিয়াশীল বল, তাই বল বাই আধান, তার মানে নিউটন কুলম্ব ইনভার্স তড়িৎক্ষেত্র প্রাবল্যের একক হয়ে যাবে। ঠিক আছে, আর বলের মাত্রা হচ্ছে mL/10⁻², আর বাই আধান যেহেতু IT, সব মিলিয়ে মাত্রা হয়ে গেল mL/10⁻³ I⁻1। এটাই তড়িৎক্ষেত্র প্রাবল্যের মাত্রা। ঠিক আছে, এরপর আমরা খেয়াল করে নিচ্ছি যদি একটা বিন্দু আধান কিউ হয়, সেখান থেকে r দূরত্বে কোনো বিন্দুতে, এই বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, তাহলে সেখানে একটা একক ধনাত্মক আধান লিখেছি। একক ধনাত্মক আধানটা কিউ দ্বারা বল অনুভব করবে q × 1/r², মানে k' q × 1/r², তার মানে k' q/r²। এটাই হয়ে গেল তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান যদি পজিটিভ একটা বিন্দু আধান হয়। নেগেটিভ আধান হলেও এটাই মান হবে, কিন্তু ডাইরেকশনটা পজিটিভ যদি হয় তাহলে বাইরের দিকে, আর নেগেটিভ যদি হয় তাহলে আধানটার দিকে। ঠিক আছে, যেহেতু আমরা পরীক্ষক আধানটা পজিটিভ আধান নিয়ে চিন্তা করবো বলেছি, এখানে একইভাবে একটা ভাবনা চিন্তা করে নিয়েছি যে যদি 4টে কৌণিক বিন্দুতেই একই আধান থাকে, তাহলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে কিন্তু তড়িৎক্ষেত্র প্রাবল্য 0 হবে। তার কারণ খানিকক্ষণ আগে জেনেছি আমরা, ওই কেন্দ্রে যদি একটা আধান রাখি তাহলে সে কোনো বল অনুভব করবে, সেটা একক ধনাত্মক আধান রাখলেও কোনো বল অনুভব করবে না, অর্থাৎ এই বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য 0। তাহলে কোনো বিন্দুতে যদি তড়িৎক্ষেত্র প্রাবল্য বের করতে বলে, সহজ কথা একটা মাথায় রাখতে হবে যে বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য বের করতে বলবে, সেখানে একটা একক ধনাত্মক আধান রেখে ভাবনা চিন্তা শুরু করবে। ঠিক আছে, বিশেষ করে যদি বিন্দু আধানে বলা থাকে তাহলে এই ভাবনা চিন্তাতেই সমস্ত সলভ হয়ে যাবে। আর যদি কোনো আহিত তার বা আহিত পাত বলে, তাহলে কিন্তু সেগুলো ইন্টিগ্রেশনে যেতে হবে, যেগুলো আমরা আগে করেছি। ঠিক আছে, বেশ। সুষম তড়িৎক্ষেত্র জিনিসটা কি? সুষম তড়িৎক্ষেত্র হচ্ছে যেখানে যে তড়িৎক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতেই তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক একই। তো সেখানে যদি আমরা বলরেখা দিয়ে সেটাকে প্রকাশ করি, তাহলে সমান্তরাল কতগুলো বলরেখা দিয়ে প্রকাশ। বলরেখা হচ্ছে ওই বলরেখাগুলো সেটাকে প্রকাশ করছে যেখানে পজিটিভ আধানের মুভমেন্টের দিকটা। তাহলে যেহেতু সব জায়গাতেই তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক একই, তাই আলটিমেটলি কতগুলো সমান্তরাল সরলরেখা, মানে সমান্তরাল বলরেখা দিয়ে বোঝানো হবে। অর্থাৎ সমান্তরাল বলরেখা যদি কোথাও আঁকা থাকে তাহলে জানতে হবে সুষম তড়িৎক্ষেত্র। আর এর অভিমুখ তো আগেই বললাম, পজিটিভ থেকে নেগেটিভ দিকে হয়, তার কারণ আমরা পরীক্ষক আধানটা পজিটিভ আধান নিই, তাই পজিটিভ আধান পজিটিভ থেকে নেগেটিভ দিকে মুভ করবে, তাহলে তড়িৎক্ষেত্র প্রাবল্যের দিক পজিটিভ টু নেগেটিভ। ঠিক আছে, তো পজিটিভ আধান তড়িৎক্ষেত্রের দিকে বল অনুভব করবে, আর নেগেটিভ আধান তড়িৎক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করবে। এগুলো অনেক জায়গায় কাজে লাগে, এই ভাবনা চিন্তাগুলো খেয়াল রাখতে হবে। এবার এখানে তো বুঝতেই পারছি সমান্তরাল বলরেখা কি নাই, তার মানে বাঁ দিকে দেখো ঘন ঘন আছে, তার মানে ওখানে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বেশি আছে, অর্থাৎ বলরেখার ডেন্সিটি বেশি আছে, তাহলে ওখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য বেশি, আর ডান দিকে যত যাব তত কমতে থাকবে, কারণ এখানে ডেন্সিটি কমে গেছে। একইভাবে উল্টো দিকে ভাবলে পরে এখানে বাঁ দিকে বেশি আছে, ডান দিকে কম আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে অ্যারোটা ফ্যাক্টর নয়, কিন্তু ওই ডেন্সিটিটা ফ্যাক্টর, অ্যারো দিয়ে তো ডাইরেকশনটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বেশ। আরেকটা আমরা বিষয় জানি, তড়িৎ দ্বিমেরু বলে একটা বিষয় আছে। তড়িৎ দ্বিমেরু হচ্ছে মানে সমান এবং
যদি বিপরীত দুটো আধান থাকে মাইনাস কিউ প্লাস কিউ, এটা ক্ষুদ্র দূরত্ব, 2Lটা কিন্তু ক্ষুদ্র দূরত্ব অবশ্যই, তাহলে তখন বলা হবে এটা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। আর সেই তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে একটা বিষয় আছে, যেটা P সমান কিউ ইন্টু 2L, অর্থাৎ যে কোনো একটা আধানের মান ইন্টু তাদের মধ্যে দূরত্ব, তাহলে 2QL। 2Lটা কিন্তু আধান দুটোর মধ্যে দূরত্ব, খেয়াল রাখতে হবে এলটা নয়, কিন্তু 2Lটাই আধান দুটোর মধ্যে দূরত্ব। এখানে খেয়াল রাখার বিষয় একটা, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে যেটা বললাম কিউ ইন্টু 2L, তার মানটা কিন্তু তার ডাইরেকশন ধরা হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে, খেয়াল রাখার বিষয় কিন্তু এটা একটা ভেক্টর রাশি যখন হিসেবে চিন্তা করবো তখন নেগেটিভ টু পজিটিভ। আমরা যদি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল বের করতে যাই, তাহলে সেটা হচ্ছে ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা এসছে কোথা থেকে আমরা একটু খেয়াল করে নিচ্ছি, আগে আমরা করেছি এগুলো সব। এই বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব হবে আর প্লাস এল, আর বি বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব হবে আর মাইনাস এল। তার কারণ আমরা মধ্যবিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব ধরেছি স্মল আর, সে অর্থে আর এদিকে 2Lটা হচ্ছে এবি দূরত্ব, তাহলে সি থেকে এ এবং সি থেকে বি এর দূরত্ব LL, ঠিক আছে। বেশ, তো সেখান থেকে আমরা নিচে লসাগুটা দেখতে পাবো আর প্লাসের আর মাইনাস এল হবে, কারণ ডি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রবল যখন বের করতে যাবো তখন এ বিন্দুর জন্য হবে বাঁ দিকে আর বি বিন্দুর জন্য হবে ডান দিকে, তো সেক্ষেত্রে বিয়োগ হবে, তো বিয়োগ হতে গিয়ে নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ারটা হবে লসাগু, তার কারণ আর প্লাস এল তার হোল স্কোয়ার আর মাইনাস এল তার হোল স্কোয়ারটা লসাগু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর উপরে 4AB আসবে, তখন 4RL আসবে। 4RL আসার পরে সেটা জাস্ট পি সমান কিউ ইন্টু 2L, এই ব্যাপারটা চিন্তা করলে 2PR হয়ে যাবে, ঠিক আছে। বেশ, সেখান থেকে আমরা 2PR বাই R⁴ হয়ে যাবে। যদি আর গ্রেটার দেন এল করি, তাহলে আটটা এলের তুলনায় যদি অনেক বড় হয় তাহলে এলটাকে নগণ্য ধরবো, তাহলে সেক্ষেত্রে 2PR বাই R⁴, তাহলে আর একটা কেটে গিয়ে 2P বাই R³ হয়ে যাবে। আর এখানে আমরা খেয়াল করতে পারবো যে ডি বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা কিন্তু তড়িৎক্ষেত্র প্রাবল্যটা ডান দিকে হবে, কারণ পজিটিভের জন্য কিন্তু এখানে বেশি মানটা হবে, তাই ডান দিকে হবে। আর নেগেটিভ থেকে পজিটিভের দিকে পি এর দিক হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, তাহলে এখানে পি এর দিক আর তড়িৎক্ষেত্র বলের দিক একই পাচ্ছি, তাই ডি বিন্দুতে যখন আমরা ভেক্টর রূপে লিখবো তখন ই ভেক্টর ইকুয়াল টু লিখবো জাস্ট পি এর মাথায় ভেক্টর চিহ্ন দেবো, ঠিক আছে। একইভাবে আমরা যদি কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক ডি বিন্দু নিই, যেটারও মধ্যবিন্দু থেকে দূরত্ব আর, তাহলে সেখানে অ্যান্সারটা হবে তড়িৎক্ষেত্র প্রাবল্যের কে ড্যাশ ইন্টু 2Q বাই R² প্লাস এল স্কোয়ার ইন্টু এল বাই √R² প্লাস এল স্কোয়ার। এটাও একইভাবে আমরা চিন্তায় এ বিন্দু থেকে ডি বিন্দু আর বি বিন্দু ডি বিন্দুর দূরত্বটা কিন্তু সেম, সেটা হচ্ছে √R² প্লাস এল স্কোয়ার। আর এখানে পরে আসবে দেখবো আমরা কস থিটা পার্টটা থাকবে, সেজন্য কস থিটা পার্টটা থাকবে বলে এল বাই √R² প্লাস এল স্কোয়ারটা হচ্ছে কস থিটা পার্টটা। আর এদিকে এ বিন্দু আর বি বিন্দু দুটোর জন্যই তড়িৎক্ষেত্র মান সেম হবে, তো সেটা হয়ে যাবে জাস্ট কে ড্যাশ কিউ বাই R² প্লাস এল স্কোয়ার। তো সেখানে দুটোর জন্য জাস্ট কস থিটা পার্টটা হয়ে যায় না, 2 ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে। আমরা এগুলো ক্যালকুলেশন আগে দেখেছি। জাস্ট ইকুয়াল টু হবে কে ড্যাশ পি বাই, যদি আমরা আর গ্রেটার দেন এল নিই তাহলে কে ড্যাশ পি বাই R³ হয়ে যাবে। নিচে R² থেকে যাবে, এল স্কোয়ারটা বাদ চলে যাবে, তাহলে R² থেকে 3 মানে R³ হয়ে যাচ্ছে, তাহলে পি বাই R³, ঠিক আছে। তাহলে এইভাবে খেয়াল রাখা। হ্যাঁ, এখানে তার বিষয়ে খেয়াল রাখা মাইনাস হবে যদি আমরা ভেক্টর চিহ্ন দিই, তার কারণ এখানে ডি বিন্দুতে যে তড়িৎক্ষেত্র প্রবলের ডাইরেকশনটা পাবো সেটা কিন্তু বাঁ দিকে পেয়েছি, দেখো, ঠিক আছে। কারণ প্লাসের জন্য এবং মাইনাসের জন্য লব্ধি হিসেবে চিন্তা করবো তখন বাঁ দিকে পাবো, যেটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উল্টো দিকে, তাই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উল্টো দিকে বলে পি এর ভেক্টরের সঙ্গে ইয়ের দিকে উল্টো দিক বলতে মাইনাস চিহ্নটা দিয়েছি, ঠিক আছে। বেশ, এরপরে আমরা খেয়াল করতে পারি তড়িৎ দ্বিমেরুকে যদি কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, সুষম তড়িৎ ক্ষেত্রটা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্যাপিটাল ই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি থিটা কোণে রাখা হয় তড়িৎ দ্বিমেরুটাকে, তাহলে টাও ইকুয়াল টু হয়ে যাবে জাস্ট প্রথমে যদি আমরা পরপর খেয়াল করি, টাও ইকুয়াল টু যে কোনো একটা বল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, ছবিতে দেখতে পাচ্ছি কিউই ইন্টু বিডি, আর তারপরে বিডিটার জায়গায় হয়ে যাবে 2L সাইন থিটা, তো সেক্ষেত্রে কিউই ইন্টু 2L সাইন থিটা মানে পিই সাইন থিটা। এবার পিই সাইন থিটাকে আমরা ক্রস প্রোডাক্ট লিখে পি ক্রস ই লিখতে পারি, টাও ইকুয়াল টু পি ক্রস ই, এটা খেয়াল রাখার বিষয়। এরপর আমরা তড়িৎ ফ্লাক্স আর গাউসের উপপাদ্য খেয়াল করছি, তো সেখানে ফাই ইকুয়াল টু ই ডট এ জানি আমরা, ইটা যেখানে তড়িৎ ক্ষেত্র প্রবল, এটা হচ্ছে এরিয়া ভেক্টর, তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু ই ভেক্টর ডট এ ভেক্টর ই এ কস থিটা। এবং এখান থেকে বুঝতেই পারছি আমরা ফাইটা তড়িৎ ফ্লাক্স কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে। তো থিটার মানটা যখন 0 ডিগ্রি হবে তখন ম্যাক্সিমাম হবে, 90 ডিগ্রি তখন 0, এই ভাবনা চিন্তায় কস থিটা ব্যাপারটাও বুঝতে পারছি, আর ডট প্রোডাক্ট হবে। এবার আমরা গাউসের উপপাদ্য জানি, এই ই ডট এ যদি টোটাল একটা ক্লোজ সারফেসের উপর নেওয়া হয়,
কোনো আধানকে ঘিরে যদি আমরা ক্লোজড একটা সারফেস কল্পনা করি, যে সারফেসটাকে বলা হয় গাউসীয় তল, সেই তলটার উপরে যদি আমরা ই ডট এ করি, ই ডট এ, তাহলে কিউ বাই এপসিলন হয়। এখানে ই ডট তুমি ডিও বলতে পারো, ঠিক আছে, অর্থাৎ যদি ছোটো মতন এ ভেক্টর নাও তাহলে ই ডট এ বলতে পারো, ঠিক আছে। এটা ডিও বলতে পারো, মানে এরিয়া ভেক্টর সেই হিসেবে, ঠিক আছে। বেশ, তো সেই হিসেবে আমরা ভাবনা চিন্তা করলাম। এরপরে যদি চিন্তা করি যে সেটা টোটাল সারফেস ইন্টিগ্রেশন যদি গোটা সারফেসটা বানা হয় তাহলে কিউ বাই এপসিলন, অর্থাৎ সেই বদ্ধতল দ্বারা ঘেরা আধান বাই এপসিলন নট। এবার ওইখানে আমরা অনেকগুলোই প্রয়োগ জানি, যে কোনো আধানকে ঘিরে যদি আমরা একটা বিন্দু আধান নিই তাহলে বিন্দু আধানের সঙ্গে আর দূরত্বে একটা গাউসীয় তল কল্পনা করতে গেলে সেটা গোলক হবে, ঠিক আছে। এইভাবে আমরা জেনেছি এটা যে আহিত তার হয় তাহলে সেক্ষেত্রে গাউসীয় তলটা চোঙাকৃতি হয়। এইভাবে আমরা নানাভাবে গাউসীয় তল সম্বন্ধে ভাবনা চিন্তা করেছি আগে, ঠিক আছে। এবার আমরা এর পরের বিষয়ে যাচ্ছি, ধারক ধারকত্ব বিষয়ে যাওয়ার আগে আমরা ফাই ইকুয়াল টু জেনে নিচ্ছি। ফাইটা হচ্ছে যেটা তড়িৎ ফ্লাক্স এখনই বললাম, সেটার একক যদি চিন্তা করি তাহলে ফাই ইকুয়াল টু ই ইন্টু এ, মানে এরিয়া তড়িৎ ক্ষেত্র প্রবল ইন্টু এরিয়া। তড়িৎ ক্ষেত্র প্রবলের একক তো নিউটন পার কুলম, তার সঙ্গে মিটার স্কোয়ার যদি নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, ঠিক আছে। তো আমরা সেভাবে ভেবে নিতে পারলাম। এবার যদি আমরা মাত্রা চিন্তা করি সেটাও খেয়াল করা যাবে এভাবেই। বেশ, তড়িৎ বিভব আর তড়িৎ স্থিতিশক্তি আমরা খেয়াল করে নেব। তো বিভব ইকুয়াল টু হচ্ছে কার্য বাই আধান, একক অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যা কার্য করতে হয়, এরকম একটা ডেফিনেশন আমরা জানি। তো মাত্রা বা একক চিন্তা করতে গেলে জাস্ট চিন্তা করবো বিভব ইকুয়াল টু কার্য বাই আধান, একক আধান আনতে যা কার্য, তাহলে কার্য বাই আধান। তড়িৎ ক্ষেত্র প্রবল হচ্ছে বল বাই আধান, আর এটা হচ্ছে কার্য বাই আধান। তাহলে এখানে জুল পার কুলম হবে বা আর পার স্ট্যাট কুলম, মাত্রা হয়ে যাবে জাস্ট কার্যের মাত্রা বাই ডাব্লু। তো ডাব্লুর মাত্রাতে ml 2⁻², নিচে আইটি, তাহলে হয়ে যাবে ml 2⁻³ I⁻², ঠিক আছে। এবার আমরা সেখান থেকে আমরা ভোল্ট স্ট্যাট ভোল্টের সম্পর্ক বের করতে পারবো, কারণ 1 ভোল্ট সমান হচ্ছে জুল বাই কুলম। সেখান থেকে আমরা আর পার স্ট্যাট কুলমে নিয়ে যেতে গেলে দেখতে পাবো আমরা যে 1 স্ট্যাট কুলম সমান হয়ে যাবে 300 ভোল্ট, ঠিক আছে। বিন্দু আধানের জন্য একইভাবে ভি ইকুয়াল টু কে ড্যাশ কিউ বাই আর হবে, ঠিক আছে। এবার এখানে খেয়াল রাখার বিষয় কিন্তু পজিটিভের জন্য বিভব পজিটিভ হয়, নেগেটিভের জন্য বিভব নেগেটিভ হয়। আর স্থিতিশক্তি ভাবনা চিন্তা একই, দুটো বিন্দু আধান বা যেভাবে যদি স্থিতিশক্তি চিন্তা করি তাহলে ব্যাপারটা হচ্ছে দুটো বিন্দু আধানের জন্য, যেমন Q1 আধানের জন্য যদি আমরা Q2 যেখানে আধান লিখেছি ওখানে যদি বিভব বার করি তাহলে কে ড্যাশ Q1 বাই আর হবে। এবার ওখানে যদি বিভবটা হয় কে ড্যাশ Q1 বাই আর, তাহলে সেখানে Q2 আধানটা আছে, তাহলে Q2 আধানটা অসীম দূরত্ব থেকে আনতে কত কার্য করতে হবে। যদি বিভব হয় কে ড্যাশ Q1 বাই আর, তাহলে একক আধানকে আনতে তার মানে কার্য করতে হবে কে ড্যাশ Q1 বাই আর, তাহলে Q2 আধান আনতে কার্য করতে হবে কে ড্যাশ Q1 Q2 বাই আর, তাহলে আলটিমেটলি স্থিতিশক্তি হলো কে ড্যাশ Q1 Q2 বাই আর। অর্থাৎ এই সংস্থাটা গঠন করতে গিয়ে আমাকে কাজটা এটাই করতে হলো। সেইভাবে যদি আমরা উল্টো দিকেও ভাবি যে Q2টাকে আগে রাখবো পরে Q1 রাখবো, তাতেও কিন্তু স্থিতিশক্তি কে ড্যাশ Q1 Q2 বাই আর হবে। এইভাবে যদি অনেকগুলো বিন্দু আধান দেয় সেক্ষেত্রে এইভাবেই ভাবনা চিন্তা করবো। এবার একটা জিনিস খেয়াল করে নিয়েছি, এ বিন্দুতে বি বিন্দুতে যদি আমরা চিন্তা করি যে এ বিন্দুতে বিভব হচ্ছে V1 আর বি বিন্দুতে বিভব হচ্ছে V2। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা আধান যাচ্ছে কিউ আধান, কিউ আধানটা যখন এ বিন্দুতে আছে তখন তার বেগ যদি V1 হয় আর বি বিন্দুতে যখন গেল তখন যদি বেগ V2 হয়, তাহলে আমরা বলতে পারি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে বেগের একটা পরিবর্তন হয়েছে, V1 থেকে V2 হয়েছে, আর বিভবটা হচ্ছে V1 থেকে ওখানে V2 হয়েছে। তো বিভব যখনই চেঞ্জ হচ্ছে মানে স্থিতিশক্তি পরিবর্তন হচ্ছে। তো স্থিতিশক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইকুয়াল টু বলতে পারি কিউ ইন্টু V2 মাইনাস V1, সেটাও ফাইনাল মানে সিরিজিয়াল করলাম স্থিতিশক্তির পরিবর্তন। আর গতিশক্তির পরিবর্তন হাফ এম V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার করলাম। এবার একসঙ্গে তো দুটোই বাড়বে না বা কমবে না, আমি কিন্তু ফাইনাল মানে ইনিশিয়াল করেছি, তাহলে দুটোই একসঙ্গে বাড়বে না বা কমবে না, একটা বাড়লে একটা কমবে, তো দুটোর যোগফল ইকুয়াল টু কিন্তু 0 হবে। তো সেখানে আমরা চিন্তা করতে পারি যদি সমান করতে চাই তাহলে মাইনাস চলে যাবে ডান দিকে কিউ ইন্টু V2 মাইনাস V1। তাহলে বুঝতেই পারছি যে মাইনাসটা আলটিমেটলি মানে যেটা বললাম একটা বাড়লে একটা কমবে, এখানে যদি মাইনাসটা সরিয়ে দিই তাহলে V1 মাইনাস V2 হবে। তাহলে দেখতেই পাচ্ছি যে V2 তখনই বড় হবে যদি V2 মাইনাস V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, মানে গতিশক্তির ব্যাপারটা চিন্তা করছি, তাহলে বেগটা V2টা বেশি তখনই হবে যদি V1টা বেশি হয়। অর্থাৎ যখন বিভবটা কমছে তখন কিন্তু গতিশক্তি বাড়ছে হবে, কারণ বিভব কমছে মানে স্থিতিশক্তি কমছে, স্থিতিশক্তি কমছে মানে গতিশক্তি বাড়ছে, ঠিক আছে, একসঙ্গে দুটো বাড়বে না। তো সেই ভাবনা চিন্তায় আমরা করতেও পারি সংক্ষেপে যে যদি এই বিন্দুতে বেগটা 0 থাকে
তাহলে বি বিন্দুতে গিয়ে বেগটা ভি হয়েছে, অর্থাৎ ভি টুর মানটা ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ভি। সেখানে ধরে নিচ্ছি ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়াল টু ভি, অর্থাৎ বিভবের হ্রাস হয়েছে ভি। তাহলে বিভব হ্রাস মানে স্থিতিশক্তি হ্রাস, তাহলে সেখান থেকে গতিশক্তি বৃদ্ধি করলে স্থিতিশক্তির হ্রাস, সেখান থেকে ভি ইকুয়াল টু রুট ওভার টু কিউ ভি বাই এম। তড়িৎক্ষেত্র প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক, সুষম তড়িৎক্ষেত্রে যদি হয় তাহলে ভি সমান মাইনাস ইন্টু ডি হয়, আর অসম তড়িৎক্ষেত্রে হলে পরে ইগুলো মাইনাস ডিভি ডিএক্স হয়। ঠিক আছে, অর্থাৎ অসম তড়িৎক্ষেত্রে যেহেতু খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে চিন্তা করতে হবে, তার জন্য ডিভি সমান ই ডিএক্স, ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। আর সেটা যদি থ্রি ডাইমেনশনে চিন্তা করি তাহলে ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ, ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ, আর ডেল ভি ডেল জেড কে ক্যাপ হবে। ঠিক আছে, তড়িৎক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি আমরা জানবো, এটা পরে ডেল অপারেটর বলা হয়। বেশ, এরপর সমবিভব তল বা তার বৈশিষ্ট্য একটা চিন্তা করি। সমবিভব তলের প্রকৃতপক্ষে ভাবনা চিন্তা আমরা জানি যে প্রত্যেকটি বিন্দু বিভব সমান হয়, সেই জন্য কার্য করতে হয় না, তড়িৎ বলয়াগুলো তাকে লম্বভাবে ছেদ করে, এরকম ভাবনা চিন্তা। ঠিক আছে, বেশ, এভাবে আমরা কিছু কিছু বিষয় পরীক্ষার আগে একটু এরকম করে দেখে নিতে পারলে অনেকটাই সুবিধার হবে। ঠিক আছে।